হাসপাতালের করিডোরে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। নতুন কড়া গলায় রেশমিকে উদ্দেশ্য করে বলল, কেনই বা খামোকা আমার দাদা আর অনন্যা বৌদিকে খবর দেওয়ার কথা বলছেন? তারা কি এই পরিবারের খুব একটা কাছের কেউ? শুধু শুধু তাদের এই দুঃসংবাদ দিয়ে কেনই বা তাদের দুশ্চিন্তায় ফেলবো আমরা? আর তাছাড়াও অনন্যা বৌদি আমাদের আর আমাদের 3 ছেলে মেয়েকে খুব একটা পছন্দ করে তা তো নয়। হয়তো আগে তিনি একটু বুবলাইকে পছন্দ করতেন, তাও আবার বর্ষার খাতিরে। আর এখন তো তিনি কাউকেই দু চোখে দেখতে পারেন না। তাহলে তাদের কি ডাকার এখানে কোনো যুক্তি আছে? আর আপনারা বাবিলের মামাবাড়ির লোক, তাই আপনাদেরকে জানানো হয়েছে। কিন্তু তারা তো আর এই বাড়ির কেউ নয়। আর আমার দাদা বৌদি হওয়া সত্ত্বেও তাদেরকে খবর দেওয়াটা আমি একদমই সম্মত মনে করছি না। আর আপনি বলুন তো, আপনি সব জেনেও কেন এরকম অপ্রাসঙ্গিক কথাগুলো বলছেন? নতুনের এই কথাগুলো শুনে রেশমি কিছুটা হতভম্ব হয়ে গেল। এরপরে নতুন রেশমিকে রীতিমতন সতর্ক করে দিয়ে বলল, শুনুন, আপনাকে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, এখানে যখন এসেছেন তখন চুপচাপ থাকবেন। এরপরে এই পোষণ বিরক্ত হয়ে রেশমিকে বলে, তোমার কি সব বিষয়ে নাক গলানোর কোনো দরকার আছে? এটা শুনে রেশমি বলে ওঠে, আমি তো খারাপ কিছু বলিনি। আমার তো অনন্যা বৌদির সাথে নিয়মিত যোগাযোগ আছে, তাই আমি ভাবলাম আমাদের বিষয়টা তাকে হয়তো জানানোর দরকার। আর তাই এখানে আমার অন্যায় কি আছে বলো তো? এগুলো শুনে ওইদিকে কমলিনী ক্লান্ত গলায় বলে ওঠে, দেখো বৌদি, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। তোমার যদি মনে হয় তাদেরকে জানানো উচিত তবে তুমি জানিও। আর আমাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও তাদের বাড়িতেও তো কিছুদিন আগে বড় একটা বিপদ গেছে, আর এই খবরটা পেলে তারা হয়তো আরও ভেঙে পড়বেন। আর আমার ছেলেটা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, কি হবে না হবে তা আমরা কিছুই জানি না। তাই আমরা এখন শুধু এটুকুই চাই, ও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক। ওই দিক থেকে পোষণ খোঁচা মেরে বলে ওঠে, তুমি তো বাবিলের জন্য কান্নাকাটি করতে করতে এখানে এলে, আর এখানে এসে তুমি হট্টগোল শুরু করেছ। ওইদিকে পাঞ্জলবাবুও আর চুপ করে না থাকতে পেরে তিনি রেশমিকে বলে ওঠেন, বৌমা, তোমাকে দেখে তো এতটাও নির্বোধ মনে হয় না। আর তুমি তো একটা মেয়ের মা, তাই না? আর এখানে দাঁড়িয়ে এরকম উল্টোপাল্টা কথা বলতে তোমার একটু বাজছে না? তুমি যদি এখানে শান্ত হয়ে থাকতে পারো তাহলে থাকো, না হলে এখান থেকে তোমার চলে যাওয়াই ভালো। এই কথাগুলো শোনার পরে রেশমি বলে ওঠে, কাকাবাবু, আপনি আজকাল আমাকে একদম সহ্য করতে পারেন না, তাই না? আমার প্রতিটা কথাই তো এখন আপনি ভুল খুঁজে বার করেন। আর বুড়ি তো অনন্যাদের পরিবারেরই বউ, তাই ভাবলাম তাদেরকে জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর বুড়ির ছেলেমেয়েরা তো এক একটা ঝামেলার গোড়া, সেটা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। রেশমির এই কথা শুনে পোষণ তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে আর এত মাথা ঘামাতে হবে না। দয়া করে তুমি আর এই বিষয়ে কথা বাড়িও না। তুমি যে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তা আমরা ভালোই বুঝতে পারছি। আর ঠিক তখনই মিঠিল এসে সেখানে উপস্থিত হয়। এরপরে মিঠিলকে দেখে রেশমি ব্যঙ্গ করে বলে ওঠে, ওমা মিঠিল, তুমি এখানে? আমি তো তোমাকে খেয়ালই করিনি। এটা শুনে মিঠিল তাকে শান্তভাবে উত্তর দিয়ে বলে, কেন মামি, আমার কি এখানে আসার বারণ আছে? আর বাবেলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন, তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা আমার এখনো নষ্ট হয়ে যায়নি। এটা শুনে রেশমি মিঠিলকে খোঁচা মেরে বলে, বাবেল তোর সাথে যা ব্যবহারটা করেছে তারপরেও তুই এখানে এসেছিস? এটা শুনে মিঠিল তাকে উত্তর দিয়ে বলে, থাক মামি, এখন আর পুরনো কাসন দিয়ে ঘেটে আর কোনো লাভ নেই। এখন শুধুমাত্র আমাদের সবাইকে বাবিলের সুস্থতার জন্য প্রার্থনা করা উচিত। আর এরপরই রেশমি কমলিনীর সন্তানদের শাসনের অভাব নিয়ে আলোচনা করা শুরু করলো। এটা শুনে মিঠিল তাকে বেশ এবার কড়া ভাষায় উত্তর দিয়ে বলল, শোনো মামি, আমি আমার কাকিমার সম্পর্কে একটাও কুকথা শুনতে চাই না। কাকিমা তার সন্তানদের কেমনভাবে মানুষ করেছে তা আমি ভালো করেই জানি। আর আমার সাথে বাবিলের কি হয়েছে সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আর তোমার মেয়ের সম্পর্কেও আমাদের সব জানা আছে। তাই এখানে এসে কাকিমার মনে জোর না বাড়ালেও বিষ ছড়াতে এসো না। আর পারলে একটু বাবিলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। এই কথাগুলো শুনে রেশমি মিঠিলকে বলে ওঠে, আমি তো তোর ভালোর জন্যই এই কথাগুলো বলছিলাম, আর তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি। আর বাবিল তো অন্য একটা মেয়ের জন্য তোকে ছেড়ে দিয়েছিল। আবার শুনলাম সেই মেয়েটা নাকি প্রেগনেন্ট। রেশমির এই কথা শুনে মিঠিল উত্তর দিয়ে বলে, এই বিষয়টা না আমার জানা নেই, তুমি ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিও। এরপরে রেশমি ব্যঙ্গ করে মিঠিলকে বলে ওঠে, ওই মেয়েটা কি এখন আর এখানে আসার সাহস পাবে? আর ঠিক সেই মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে কোয়েল সেখানে এসে উপস্থিত হয়। আর কোয়েলকে দেখার পরেই সেখানে উপস্থিত সবাই তো হতভম্ব হয়ে পড়ে। আর এরপরেই অয়নদীপ চিৎকার করে উঠে বলে, তোমার কত বড় স্পর্ধা, তুমি এখানে এসেছো? তোমার জন্যই তো আজ আমাদের ঘরের ছেলের এই অবস্থা। আর তুমি কি জানতে না মিঠিলের সাথে বাবিলের বিয়ে হওয়ার কথা ছিল? আর এখন তুমি কোন মুখ নিয়ে এখানে এসেছো? এরপরে মিঠিল সবাইকে শান্ত করে বলে, প্লিজ ওকে কেউ কথা শুনিও না, আমি ওকে এখানে আসতে বলেছি। এরপরে কমলিনী কোয়েলকে বলে ওঠে, কি দেখতে এসেছো তুমি এখানে? তোমার জন্যই আজ আমাদের এই অবস্থা, তোমার জন্যই সব আমাদের শেষ হয়ে গেল। কমলিনীর এই কথা শুনে কোয়েল আর চুপ থাকতে না পেরে সে বলে ওঠে,
আপনারা যে আমাকে এত অপমান করছেন, আপনারা কি আপনার ছেলেকে একবারও প্রশ্ন করেছেন? সে যদি আমার দিকে হাত না বাড়াতো তাহলে কি আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল? আর এই পরিস্থিতির জন্য তার কি কোনো দায় নেই? কোয়েলের এই কথা শুনে বুবলাই প্রতিবাদ করে বলে ওঠে, আমার ভাই যদিও বা ভুল করে থাকে তাহলে তুমি তো তাকে থামাতে পারতে। আর কেনই বা তুমি সব জেনে শুনে ওর সাথে সম্পর্কে জড়ালে? এটা শুনে কোয়েল দৃঢ়ভাবে বলে ওঠে, হ্যাঁ আমি ওকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু আমি সত্যিই জানতাম না যে মিঠিলের সাথে ওর এত ভালো সম্পর্ক। আর যখন আমি জানলাম তখন আর ফিরে আসার কোনো পথ ছিল না। আর শুনুন, আমি আপনাদের ছেলেকে দিয়ে জোর করে কিছু করাইনি। আর আমাদের এই সম্পর্কে দুজনেরই সম্মতি ছিল। আমি আজ মা হতে চলেছি, কিন্তু আমি কখনোই বলিনি বাবিলকে আমাকে বিয়ে করতে। আমি শুধু এটুকুই চেয়েছি আমার এই সন্তানকে এই পৃথিবীতে আনতে। আর এই তর্কাতর্কির মাঝেই ডাক্তারবাবু এসে খবর দেয় বাবিল এখন বিপদমুক্ত এবং তার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে সবার মুখে তখন স্বস্তি ফিরে এলো। আর এরপরেই কোয়েল বাবিলের সাথে দেখা করতে চাইলে পরিবারের বাকি সদস্যরা কোয়েলের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এরপরে মিঠিল কোয়েলের পক্ষ নিয়ে বললেও অবশেষে সিদ্ধান্ত হয় কমলিনী একমাত্র বাবিলের সাথে প্রথম দেখা করবে। আর গল্পের এই মোড়ে দাঁড়িয়ে সবার মনে একটা ক্ষোভ এবং উত্তেজনা লক্ষ্য করা গেল। আর ওইদিকে কোয়েল বাবিলের সাথে দেখা করতে না পেরে এক কোণে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। আর কোয়েলের কান্না দেখে মিঠিল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকলো। আর এভাবেই আজকের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।